বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম শ্রেণীর গণিত বইয়ের ৭১ পৃষ্ঠায় লগারিদমের ব্যবহার। তোমরা যারা আগের পর্বগুলো দেখো নাই, আশা করি তোমরা আগের পর্বগুলো দেখে আসো, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে আরও অনেক ভালো লাগবে। তা চলো আমরা এখন অঙ্ক শুরু করি। এখানে কি বলছে? লগারিদমের ব্যবহার। বাস্তব জীবনে লগারিদমের অনেক ব্যবহার রয়েছে, নিচে কয়েকটি উদাহরণ আলোচনা করা হলো। চক্রবৃদ্ধির মুনাফায় লগারিদম। আমরা ক্লাস 8-এ যখন ছিলাম, তোমরা যখন 8-এ ছিলা, তখন 8-এ যখন পড়ছো তখন চক্রবৃদ্ধির পাটিগণিতে করছো চক্রবৃদ্ধির মুনাফা, কিন্তু আজকে আমরা করবো হচ্ছে লগারিদমে। তোমরা সবাই চক্রবৃদ্ধির মুনাফার সাথে পরিচিত। স্মরণ করে দেখো, চক্রবৃদ্ধির মুনাফায় মূলধনের সূত্রটি নিম্নরূপ: a = p × 1 + r⁴n। এটা আমাদের চক্রবৃদ্ধির মুনাফায় ছিল ক্লাস 8-এর অঙ্কে, পাটিগণিত অংশে। এখানে যে পিটা দেওয়া আছে, এখানে পিকে বলা হয়েছে প্রারম্ভিক মূলধন, আর ওখানে বলতাম আমরা মূলধন বা আসল। ঠিক আছে? একে বলতাম মুনাফা আসল, আর এখানে বলা হচ্ছে এ হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, আর চক্রবৃদ্ধির মুনাফার হার, এবং এন হচ্ছে সময়কাল। তাই যদি হয় তাহলে সূত্রটা এখানে তোমরা এই যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটাকে 4-5 বার লেখো, তাহলে তোমাদের এই সূত্রটা একবারই হয়ে যাবে। তাহলে সূত্রটা কেমন? a = p × 1 + r⁴n। এ হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, পি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর হচ্ছে তোমার হার, আর এন হচ্ছে সময়। ঠিক আছে? এটা আমি একবার লিখলাম, এইভাবে তোমরা 5 বার লেখো বারবার, তাহলে সূত্রটার ভোলার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 8% চক্রবৃদ্ধির মুনাফা হারে, তার মানে এটা পার্সেন্টেজ হার দেওয়া আছে, আর দেওয়া আছে। চক্রবৃদ্ধির মূলধন কত বছরে দ্বিগুণ হবে? তাহলে চক্রবৃদ্ধির মূলধন তো দেওয়াই নাই, তাহলে আমাকে ধরে নিতে হবে প্রারম্ভিক মূলধনটা কত, পি। তাহলে চক্রবৃদ্ধির মূলধন কত হবে? তার দ্বিগুণ, তাহলে 2p। তাই যদি হয় তাহলে আমাদের কত বছরে, তাহলে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে সময় বাইর করতে বলছে। ঠিক আছে? তাহলে এখন চলো আমরা অঙ্কটা করি। প্রথমে কি দেওয়া আছে? 8% চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে লেখো ধরি, আমি একবার লিখতেছি হার। হারকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। কত পার্সেন্ট দেওয়া আছে? 8%। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজ উঠাই দিয়ে কি করব? 100 দিয়ে ভাগ করে রাখবো। আচ্ছা, এইভাবে রাখলাম। ঠিক আছে? তারপর কি বলছে? এত পার্সেন্ট মুনাফার মূলধন প্রারম্ভিক মূলধনটা দেওয়া আছে? নাই। তাহলে এখানে লেখো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনটা কি? পি। তাই চক্রবৃদ্ধির মূলধন কত বলো? চক্রবৃদ্ধির মূলধন তার কত গুণ হবে বলো? দ্বিগুণ। তাহলে এটা আছে 2p। তাই যদি হয় তাহলে আমাদেরকে কি বাইর করতে বলছে দেখো? তাহলে চক্রবৃদ্ধির মূলধনকে এখানে এ দিলে বেশি ভালো হয়। তাহলে আমরা এখান থেকে সময় বাইর করব। তাহলে সময় n = হচ্ছে হোয়াট, এন আমাকে বাইর করতে হবে। তাহলে আমরা কি জানি? সূত্রটা লেখো। আমরা জানি a = p × 1 + r⁴ কত? n। এ বলতে কত বলো তো? 2p। এখানে বসায় দাও 2p, আর এখানে তো p আছেই। 1 + r বলতে কত দেখো তো?
100 ভাগ হচ্ছে কি বাইর করতে হবে n সময় বাইর করতে হবে। তাহলে এই পি কাটা যায়, তাহলে এখানে থাকে 2 ইকুয়াল, তাহলে এটা একবারে দাও তো, ক্যালকুলেটরে দাও তো কত হয়, যদিও 8টাকে আমরা কাটাকাটি করে নিতে পারি, দরকার নাই। 1 + 8 ভাগ 100 কত 1.08, তাহলে 1.08, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, লগে নিয়ে আসব। তাহলে লগে নিয়ে আসো লগ, তাহলে আমরা লিখব 1.08, তাহলে 2 ইকুয়াল হচ্ছে তোমার n, ঠিক আছে। তাহলে আমরা যদি n এর মানটা n সমান সমান লিখি তাহলে কত মান বাইর হবে দেখো, আমরা এইটা থাকলে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই রকম যদি থাকে, যাদের এই রকম এপেক্স ফাংশন ক্যালকুলেটর তাদের জন্য আমি বলতেছি, যদি এই আকার থাকে তাহলে আমি এদিকে আবার লিখতেছি log 1.082, তাহলে মনে করো মাঝখানে একটা দাঁড়িয়ে আছে, তোমরাও লিখবেন log 2 ভাগ হচ্ছে তোমার log 1.08 দিয়ে ক্যালকুলেটর চাপ দিলেই চলে আসবে। তাহলে দেখো আমি চাপ দিচ্ছি, log 2 ভাগ log, আচ্ছা ব্র্যাকেট দিয়ে দেই 1.08 ব্র্যাকেট ক্লোজ, 9.00 সামথিং, তাহলে আমরা এটা সমান সমান আচ্ছা 9 লিখে দিলাম, প্রায় 9, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। দেখো তোমাদের বইয়ে যেটা আছে সেটা উত্তর তাই আছে, এখানে বলা আছে এই মূলধনের মান প্রায় হচ্ছে 9 বছরে কত গুণ হবে, দ্বিগুণ হবে, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের অঙ্কে দেখো, এখানে একটা জোড়ায় কাজ দেওয়া আছে, 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট 40% বৃদ্ধি পাবে। আগে কত দেওয়া ছিল, যা ছিল তার দ্বিগুণ, আর এখানে কত পার্সেন্ট 40% বৃদ্ধি পাবে, ঠিক আছে। শতকরায় বাইর করতে হবে, তাহলে ঠিক ধরে নাও, ধরি হার 12%, তাহলে 12 ভাগ হচ্ছে তোমার 100, তাহলে ভাগ করে দাও তো কত হয়, 12 ভাগ 100, তাহলে এখানে হচ্ছে 0.12, এটা হার বাইর হয়ে গেল। তার প্রারম্ভিক মূলধন দেওয়া আছে নাই, তাহলে ধরে নাও প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন সমান পি, তাহলে চক্রবৃদ্ধির মূলধন কত হবে, আগে লিখছিলাম দ্বিগুণ, এইবার লিখবো কত 40% বৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধি মূলধন, মূলধনটা কি এ সমান সমান কত, আগে ছিল পি পরিমাণ, এই পি রে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে 40%, ঠিক আছে। তাহলে পি তো থাকলোই, এর 40% মানে 40 ভাগ 100, 0 কাটা, তাহলে এখানে হচ্ছে তোমার 5, এখানে হচ্ছে 2, তাহলে এখানে পি প্লাস 2p ভাগ 5, তাহলে লসাগু করে দাও, 5p প্লাস 2p ভাগ কত 5, 5 আর 2 কত 7p ভাগ 5, 7 5 দিয়ে ভাগ কত 7 ভাগ 5,
তাহলে এটা বাইর হলো কত 1.4p। তাহলে আমরা এটা কি পাইলাম এ, অথবা যদি তোমরা এটা একবারে করে দিতে তাহলেও কিন্তু হয়ে যাইত। আচ্ছা যাই হোক, যেটা করে দিচ্ছে এইভাবে করো, সমস্যা নেই। আমরা জানি a ইকুয়াল পি 1 প্লাস আর টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো আমরা কি বাইর করলাম, a সমান সমান কত, a সমান সমান বাইর করছে 1.4p। তাহলে এখানে বসায় দাও, এর পরিবর্তে বসাবো 1.4p, p তো এখানে আছেই 1 প্লাস আর এর পরিবর্তে আমরা কত বসাবো দেখো, আর এর পরিবর্তে বসাবো 0.12 টু দি পাওয়ার কত n। তাহলে আমরা এটা এখন ক্যালকুলেশন করব। দেখো 1/4p, এই দুটো যোগ করো, 1 প্লাস 0.12 1.12, তাহলে এখানে থাকতেছে p ইন্টু 1.12 n, এই p কাটা যায়। তাহলে আমি আরেকবার যদি লিখি 1.4 ইকুয়াল হচ্ছে 1.12 টু দি পাওয়ার কত n। তাহলে এখন কি করব, আমরা লগ সূচকের ব্যবহার করব, লগের ব্যবহার করব 1.12, তাহলে 1.4 ইকুয়াল কত n। তাহলে এখন n এর মানটা আমরা বাইর করব। তাহলে আমরা কত লিখব দেখো, লগ ব্র্যাকেট দিয়ে 1.4 ব্র্যাকেট ক্লোজ ভাগ লগ ব্র্যাকেট দিয়ে 1.12 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারবো 2.96। তাহলে এটা সমান সমান আমরা যেহেতু সময়, এটা সমান সমান 3 লিখতে পারি, এত বছর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাব। তারপরে দেখো এখানে যখন আমরা জোড়ার কাজটা করলাম, তারপরে এখান থেকে আমরা শুরু করব। এখানে বলা আছে বস্তুর অবচয় পরিমাপের লগারিদম। একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বলে। কোনো বস্তুর অবচয়ের সূত্র হচ্ছে এইটা, পিটি অথবা পি নট টি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। যেখানে বলা হয়েছে পি হচ্ছে তোমার প্রারম্ভিক মূল্য, মূল্য হ্রাসের হার হচ্ছে আর, সময়কাল টি, টি সময় পরে মূল্য হ্রাস, সেটা হচ্ছে পিটি। তাহলে তোমরা এই সূত্রটা কয়েকবার লেখো, এই সূত্রটা তোমরা কম করে 5 বার লেখো। তাহলে আমরা লিখতে পারি পিটি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন এর পরিবর্তে হচ্ছে টি। এটা একবার লিখলাম, এইভাবে 4-5 বার লেখো, তাহলে সূত্রটা তোমাদের মাথায় একবার সেট হয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে পিটি, টি সময় মূল্য হ্রাস, পি হচ্ছে মূলধন, 1 মাইনাস আর হচ্ছে তোমার হার, যেটাকে বলি আমরা ছোট হাতের আর লিখতাম, এখানে দেওয়া হচ্ছে বড় হাতের আর এন এর পরিবর্তে টি হচ্ছে তোমার সময়। ঠিক আছে, তাই যদি হয় চলো আমরা এখানে একটা সমস্যা দেওয়া আছে, গাড়ির মূল্যের অবচয়। বার্ষিক 4% মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে? কত সময়ে, তার মানে কি বাইর করতে বলছে আমাদের, টি বাইর করতে বলছে বা এন বাইর করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটা করি। এখানে কি দেওয়া আছে সবার আগে দেখো, লেখো ধরি, প্রথমে বার্ষিক হার দেওয়া আছে। তাহলে এখানে হারকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, বড় হাতের আর। তাহলে 4/100। তাহলে 100কে যদি আমরা ভাগ করি, 4×25 কত হয় 100, 1/25। ঠিক আছে, তারপর এখানে বলছে কত সময়ে। তাহলে আমাদের প্রারম্ভিক মূল্য দেওয়া আছে নাই, তাহলে দেখো প্রারম্ভিক মূল্য
প্রারম্ভিক মূল্য পি। তাহলে টি সময় পর মূল্য হ্রাস কত দেওয়া আছে, যা থাকবে তার অর্ধেক। তাহলে লেখো টি সময় পরে মূল্য হ্রাস, এটা হচ্ছে তোমার পিটি সমান সমান যা ছিল এখানে তার কি বলা হয়েছে, অর্ধেক। তাহলে পি ভাগ 2। আর সময় সমান সমান হচ্ছে টি, এটা আমাদেরকে বাইর করতে হবে। ঠিক আছে, তা আমরা জানি পিটি সমান সমান পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি, মানগুলো বসাই দাও। তাহলে পিটি সমান সমান কত, পি ভাগ 2। এখানে পি 1 মাইনাস এই পি কাটা। ঠিক আছে, তাহলে একটু মানগুলো বসাও। তাহলে এখানে আছে হাফ 1, আর এর মান কত, 1/25 টু দি পাওয়ার কত, টি। তাহলে এখানে থাকে হাফ ইকুয়াল, তাহলে এটা লসাগু করো তো, 25 বিয়োগ 1 ভাগ হচ্ছে 25, তারপর হচ্ছে টি। এখানে হাফ, এখানে হচ্ছে 24 ভাগ হচ্ছে 25 টু দি পাওয়ার কত, টি। তাহলে 24 ভাগ 25 কত হয় বলো তো, 24 ভাগ 25 0.96 টু দি পাওয়ার হচ্ছে টি। এখন লগ নিয়ে আসো, লগ যদি নিয়ে আসি, লগ 0.96 হাফ ইকুয়াল হচ্ছে তোমার টি। তাহলে আমি এখন দিতেছি লগ হাফের মান কত, 0.5। আচ্ছা, আমি তাহলে ভগ্নাংশ দিয়েও দিতে পারি, 1/2। তারপর হচ্ছে লগ, এখানে কত দেওয়া আছে, 0.96, এই যে এটা। ঠিক আছে, ইকুয়াল দাও, তাহলে 16.97। তাহলে টি সমান সমান আমরা লিখতে পারি 16.97, তার মানে আমরা 17 লিখতে পারি। এটা সমান সমান পারি না, এটা সমান সমান আমরা 17 লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে টি অর্থাৎ সময় হচ্ছে 17 বছর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে হচ্ছে বার্ষিক 4% মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে, মানে 17 বছর পরে সেই গাড়িটার মূল্য অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো তোমাদের একটা জোড়ায় কাজ দেওয়া আছে। কোনো একটি কারখানায় যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। কি বলছে, একটা কারখানায় যন্ত্রপাতি আছে, তার মূল্যটা হচ্ছে 5 বছরে অর্ধেক হয়ে গেল। যদি 100 টাকায় কেনা হয়, 5 বছর পার হয়ে গেল 50 টাকা, মানে অর্ধেক হয়ে গেছে। কত বছর পরে 60% মূল্য হ্রাস পাবে। তাহলে 5 বছর পরে হয়ে গেল তোমার অর্ধেক, 60% কত সময় পরে হবে। ঠিক আছে, সেইটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে এটা কেনা হয়েছিল কয় টাকা দিয়ে, কত টাকা কেনা হয়েছে সেটা কিন্তু দেওয়া নেই। তার মানে আমরা সেটা বলে নিতে পারতেছি প্রারম্ভিক মূলধন। 5 বছর পরে চক্রবৃদ্ধির মূলধন কত হলো, তার অর্ধেক। তাহলে কত হচ্ছে, আগে ছিল পি টাকা, এখন হয়ে গেছে অর্ধেক পি ভাগ 2। ঠিক আছে, কিন্তু এটা হ্রাসটা অর্থাৎ হারটা কিন্তু দেওয়া নেই। তাহলে সূত্রটাকে আমরা হারটা বাইর করে নিব। ঠিক আছে, তাহলে 60% পরের অংশটুকু বলছে কত বছর পরে, সময়টা বাইর করতে হবে। ঠিক আছে, চলো আমরা একটু প্রথম অংশটা করি আগে।
তাহলে লেখো ধরি প্রারম্ভিক মূল্য পি। তাহলে 5 বছর পরে যন্ত্রপাতির মূল্য কত? 5 বছর পর যন্ত্রপাতির মূল্য যন্ত্রপাতির মূল্যটা কত হবে? এটা হ্রাস না, তাহলে এখানে আছে পিটি, সময় পরে, তাহলে আগে ছিল পি টাকা, এখন হয়ে গেছে তার অর্ধেক, তাহলে পি ভাগ 2। তাহলে আমরা জানি সূত্রটা বসা দাও, এখান থেকে আমরা আরটা বাইর করে নেব। আমরা জানি তাহলে পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার কত? টি। টি বলতে কত? টি বলতে হচ্ছে তোমার 5 বছর, তাহলে বসায় দাও। পিটি কত? পি ভাগ 2, পি ভাগ 2, পি 1 মাইনাস আর বলতে কত বলো তো? আর বলতে মান দেওয়া নেই, বাইর করতে হবে। আর টি বলতে কত? 5 বছর। এই পি কাটা, তাহলে 1 ভাগ 2, 1 মাইনাস আর টু দি পাওয়ার কত? 5। তাহলে 5টা এই পাশে পার করে দাও তো। দেখো আমরা যদি এ স্কোয়ার পার করে দিই কত হয়? এ স্কোয়ারটা পার করে দিলে তাহলে এ সমান সমান রুট বি লিখি। যদি আমরা এ কিউব পার করে দিই তাহলে এ সমান সমান লিখি, ঠিক আছে? এইটা লিখি না আমরা? তাহলে আমরা 5টা যদি এই পাশে পার করে দিই তাহলে আমরা লিখব 5 হাফ 1 মাইনাস আর। তাহলে এখানে আমরা যদি মানটা বাইর করে নিই তাহলে এখানে লিখব হচ্ছে ব্র্যাকেট 1 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 1 ভাগ 5, 0.2 ঘর নাও 87। এটা হচ্ছে তোমার 0.87 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস আর। ঠিক আছে, এটা তোমরা বুঝছো? তাহলে এইটা যদি এই যে 1 ভাগ 3 কল্পনা করো, আমি বির উপর যদি লিখি 1 ভাগ 3 লিখতে পারবো। তাহলে 5 আছে, ওই জন্য 5 লিখে দিলাম। আর মাইনাস আছে এই পাশে নিয়ে আসো, এটা প্লাস হয়ে যাবে, আরটাকে প্লাস করো। 1 মাইনাস এইটা ওই পাশে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে এটা বিয়োগ দাও, 1 মাইনাস অ্যান্সার ইকুয়াল কত আসতেছে? 2 ঘর যদি আমি নেই তাহলে আর সমান সমান লিখতে পারবো 0.129। তাহলে অথবা আমরা 0.13 লিখতে পারি, যেহেতু 2 এর পর 9 ঘর আছে। ঠিক আছে, এটা আমরা কি পাইলাম? আর এর মান পাইলাম। ঠিক আছে, আর সমান সমান এইটা আর এর মান পাইলাম। এখন তাহলে আমাকে বাইর করতে হবে কি? তাহলে টি সময় পরে যন্ত্রপাতির হ্রাস কত পাইছে? টি সময় পর যন্ত্রপাতির হ্রাস, ওটা 5 বছর পর তো পাইছিল, তাই না? তার টি সময় পরে কত হলো? সময় পর যন্ত্রপাতি হ্রাস, তাহলে পিটি, তাহলে কি হয়েছে? পি থেকে শতকরা কত হ্রাস পাইছে? তাহলে 100 থেকে 60% হ্রাস হবে, পার্সেন্টেজ দাও। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি পি গুণন 100 থেকে 60 বাদ দাও কত? 40%। এখানে শতকরা উঠাই দাও, ভাগ হচ্ছে 100। তাহলে আমি 40 ভাগ 100 করি একবারে, ক্যালকুলেটরে দেখো 40 ভাগ 100 কত? 0.4। তাহলে 0.4 পি তো আছেই। তাহলে সূত্রটা এখন বসাবো। আমরা জানি কি? তাহলে পি নট টি পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার কত? টি। এই সময়টাই আমাকে বাইর করতে হবে।
পি নট টি সমান সমান কত? 0.4 পি। এখানে পি তো আছে 1 মাইনাস আর কত বাড়ছি দেখো তো, আর বাইর করছি কত? 0.13। তাহলে 0.13 টু দি পাওয়ার আর। দেখো এখান থেকে পি কাটো, তাহলে এখান থেকে 0.4 1 মাইনাস 0.13 টু দি পাওয়ার টি 0.4। এটা বিয়োগ করতে কত হয়? এটা বিয়োগ করলে 1 মাইনাস 0.13 বিয়োগ 0.87 টু দি পাওয়ার কত? টি। এখন আমি যদি লগ ব্যবহার করি তাহলে এটা লিখবো হচ্ছে 0.87 0.4 ইকুয়াল হচ্ছে কত? টি। এখন টিটা বাইর করো। টি সমান সমান হচ্ছে, এখানে লিখবো লগ 0.4 ভাগ লগ 0.87। তাহলে এখানে আসছে কত? 6.5 6.579। তাহলে আমি এটা কত লিখতে পারি? 2 ঘর যদি নেই, যেহেতু 9 আছে তাহলে 5.8 লিখতে পারি এত বছর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তাহলে এখানে আর একটা অঙ্ক দেওয়া আছে, জমির উর্বরতা পরিমাপে লগারিদম। তোমরা জানো জমির উর্বরতার উপর ভালো ফলন হওয়া নির্ভর করে। সময় যাওয়ার সাথে সাথে জমির উর্বরতা কমে যায়, এজন্য ভালো ফসল পেতে জমিতে সার প্রয়োগ করতে হয়। কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা নির্ভর করে জমির উর্বরতা কতটুকু কমেছে তার উপর। যদি জমির উর্বরতা অবচয়ের হার আমরা জানতে পারি তবে হিসাব করে প্রয়োজনীয় সারের সঠিক পরিমাপও আমরা নির্ণয় করতে পারবো। ফলে সারের অপচয় যেমন কমবে তেমনি পরিবেশের ক্ষতিও কম হবে। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, উদাহরণ, জমির উর্বরতা বছরে হচ্ছে 2% হারে কমতে থাকলে কত বছর পরে জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে? প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে? তাহলে আমাদেরকে জানতে হবে 1 বিঘা সমান সমান কত কাঠা। তাহলে 1 বিঘা সমান সমান হচ্ছে তোমার 20 কাঠা। ঠিক আছে, দেখো অবচয়ের সূত্র, এটা সূত্রটা আমরা লিখলাম। তাহলে জমির পরিমাণ তো দেওয়া নেই, তাহলে উর্বরতার পরিমাণ পি ধরা হলো। উর্বরতার হ্রাসের হার কত দেওয়া আছে? 2%। তাহলে আমরা এখানে যদি লিখি 2% এবং 2কে যদি 100 দিয়ে ভাগ করি দেখো কত হয়। তাহলে 2/100 0.02। ঠিক আছে, এই যে 0.02। টি সময় পরে জমির উর্বরতা এটা হ্রাস পাইছে না? কত পার্সেন্ট হ্রাস পাইছে? 30%। তাহলে শতকরায় কত পাইছে? তাহলে 100 থেকে 30 বাদ, তাহলে 70কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.70 পি। পি তো আগে থেকে আছে। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা কি জানি দেখো, এই যে আমাদের সূত্রটা এখানে তো দেওয়াই ছিল। তাহলে এটা হ্রাস, এই যে হ্রাস, এটা বসাই দিলাম। তাহলে পি ইন্টু 1 মাইনাস আর, এই যে বৃদ্ধিটা লিখে দিলাম। তাহলে এটার সাথে বিয়োগ করে এটা হলো, তার লগ সূচকের ব্যবহার করে এটা। ঠিক আছে, তাহলে এত বছর পর জমির উর্বরতা এত কমে যাবে। তারপরের অংশ দেখো, প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়লে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে? ঐকিক নিয়মের মতো 1 কাঠা জমির উর্বরতা এত পার্সেন্ট বাড়তে সার লাগে 1 কেজি। 1 কাঠা জমির উর্বরতা 2% বাড়াতে সার লাগে 2/5 কেজি। 1 বিঘা জমির উর্বরতা কাটালে 2% বাড়াতে সার লাগে হচ্ছে
কত, এই যে 1 বিঘা সমান সমান 20 কাঠা দেওয়া আছে, ক্যালকুলেশন করে হয়ে গেল ঐকিক নিয়মে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার ভিডিও থেকে যদি তোমরা সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।